This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এই মুহূর্তে আমরা চোখ রাখবো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে, কারণ সেখানে এক ভয়ানক ঘটনা গত কয়েকদিন ধরে তো ঘটছেই, তার ওপর আরও ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে গতকাল। অপারেশন ডেভিল হান্ট নাম দেওয়া হয়েছে কাদের বিরুদ্ধে? সেনাবাহিনী এবং পুলিশের যৌথ এই অপারেশন গত কয়েকদিন ধরে যারা লুটপাট চালিয়েছিল তাদের বিরুদ্ধে একদমই না। তারা যেরকম ছাত্র জনতা নাম দিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সমর্থনে অবশ্যই হতে হবে, তার কারণ যখন মুজিবুর রহমানের বসতবাড়ি ভেঙেছে, তার মুরাল ভেঙেছে, শেখ হাসিনার মুরাল ভেঙেছে, তখন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এই পুলিশ বা সেনাবাহিনীকে খুঁজে যখন পাওয়া গিয়েছে তখন সব শেষ, ধূলিসাৎ হয়ে গিয়েছে তারপর। সুতরাং এটা একটা বাচ্চা ছেলেও বলতে পারে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস, যে নোবেলজয়ী অর্থনীতিবিদ, যার নেতৃত্বে বর্তমানে সেখানে অন্তর্বর্তী সরকার চলছে, তার মদত পুষ্ট না হয়ে এটা উপায় নেই। সেই ছাত্র জনতা যারা গতকাল গাজীপুরে গিয়েছিল এবং সেখানে গিয়ে আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের একজন সাংসদ ছিলেন, তার বাড়ি ভাঙচুর করতে যায়, সেখানে বাধার সম্মুখীন হয়। এরকম বাধার প্রায় 105 মানুষ প্রতিরোধ গড়ে তোলে, বেদম প্রহার করে ওই ছাত্র জনতাকে। 15 থেকে 20 জন তারা ইনজিওর্ড, তাদের মধ্যে 7-8 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে বাংলাদেশে চিকিৎসা করানো হচ্ছে। এরপরে আর চুপ করে বসে থাকতে পারেননি স্বয়ং প্রফেসর ইউনূস। তিনি এবার ঘোষণা করলেন বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের জনসংযোগ বিভাগের তরফ থেকে অপারেশন ডেভিল হান্ট। কাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুলেছে ওই উন্মত্ত ছাত্র জনতা নামে পরিচিত যে দুষ্কৃতী, যে জঙ্গি, তাদের বিরুদ্ধে। সুতরাং সেই মানুষকে আগে পড়ো এবং জেলে পড়ো। গাজীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের এই ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ। ভাঙচুর ও লুটপাটের মতো সংঘটিত ঘটনায় আঘাতের বিপরীতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি। গাজীপুরে এমনটাই বললেন মেট্রোপলিটন কমিশনার নাজমুল করিম। কি বলেছেন শুনুন। এই আন্দোলনের ফলের ফলে যে বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। আমি তাদেরকে, যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে, তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো। এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না, চাকরি করবে না। এতদিনের যে পুলিশ, যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে। আমরা এই নিয়ে কথা বলবো। চলে যাব নিউজরুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, জনগণের কে রক্ষা করতে হবে, এই কোন জনগণকে রক্ষা করার কথা ঘোষণা করছেন এই নাজমুল হক নামে সেই পুলিশের একজন প্রধান, সেই জনতা যারা রাতের অন্ধকারে লুটপাট চালায়, সাবেক বাংলাদেশ যারা করে তুলেছিল তাদের বাড়িতে, তাদের নেতাদের বাড়িতে, এবং সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়ে তারা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হয়েছিল কাল রাত্রিবেলা। সেই সমস্ত মানুষগুলোকে রক্ষা করতে চাইছে মনে তো হচ্ছে, তাই সুচারু? দেখো, গাজীপুরের ঘটনা সত্যি মানে অবাক করে দেওয়ার ঘটনা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। একজন মেট্রোপলিটন কমিশনার এটা কখনো বলতে পারে যে আপনাদের ওপর যে আঘাত হয়েছে তাদের ওপরও সেই আঘাত হবে? আমি জানি না কোনো সভ্য দেশের কোনো পুলিশের শীর্ষ অফিসিয়ালস বা কোনো শীর্ষ কর্তা এরম বলতে পারে যে আপনাদের ওপর যে আঘাত হয়েছে, যারা আঘাত করেছে তাদেরও পাল্টা আঘাত করা হবে।
এটা করা যায় না, এরকম ধরনের স্টেটমেন্টও দেওয়া যায় না। তাহলে বাংলাদেশ কোন পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং গাজীপুরে একদল মানুষ হামলা চালাতে গেল, হামলা চালিয়ে যখন তারা বেরিয়ে আসছে, মানুষের প্রতিরোধের মুখে পড়ল, তাদেরকে রাস্তাতে গণপিটুনি দেওয়া হলো, সেই ঘটনা যেখানে মানুষ, স্থানীয় মানুষ প্রতিরোধ করলো, তখন ডক্টর ইউনূস তার প্রতিক্রিয়া এলো। কেন এতদিন ধরে 5ই আগস্টের পর থেকে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসানো, আইনজীবীদের রাস্তায় ফেলে পেটানো, কোথাও বাড়ি ভাঙা, কোথাও বঙ্গবন্ধু মুজিবরের স্মৃতিবিজড়িত 32 নম্বর ধানমন্ডি ভেঙে দেওয়া, সেই সময় ডক্টর ইউনূস কোথায় ছিলেন? কোথায় ছিল তার বিবৃতি? কোথায় ছিল তার রিয়্যাক্ট করা? ঠিক যখনই এই ছাত্র আন্দোলনের নেতারা তারা স্থানীয় মানুষের প্রতিরোধে পড়লেন, হামলা করতে গিয়ে, গুন্ডামো করতে গিয়ে পাল্টা মার খেলেন, তখন ডক্টর ইউনূসের মনে হলো স্বরাষ্ট্র দপ্তরকে উনি অর্ডার করলেন যে অপারেশন ডেভিল হান্ট করতে হবে। গাজীপুরের ঘটনায় অপারেশন ডেভিল হান্ট হবে। এই ডেভিল হান্টের উদ্দেশ্য কি? যারা হামলাকারীদেরকে আটকেছিলেন, যারা প্রতিরোধের রাস্তায় গিয়েছিলেন, যারা প্রতিরোধ করে রাস্তার ওপর ছিলেন, যারা ওই ছাত্রদেরকে পাল্টা জবাব দিয়েছিলেন, তাদেরকে ধরপাকড় করবে, তাদেরকে হেনস্থা করবে, তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হবে, তাদেরকে পেটানো হবে। এই কথা তো পুলিশ পরিষ্কার বলছে, যে মেট্রোপলিটন কমিশনার তিনি বলছেন ইনশাআল্লাহ আপনারা চিন্তা করবেন না, আপনাদের ওপর যে আঘাত হয়েছে আমরা পাল্টা তাদেরকে আঘাত দেব। পুলিশ কখনো বিচার ব্যবস্থার মধ্যে থেকে, আইন ব্যবস্থার মধ্যে থেকে কথা বলতে পারে পাল্টা আঘাত দেব? ফলে এই যে মন্তব্য, এটা আরও উস্কানিমূলক মন্তব্য। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্দেশে স্বরাষ্ট্র দপ্তরের যে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে এতদিন যে ডামাডোল চলছিল, কখনো সুফি গানের আসর, সেই আসরে গিয়ে একদল মৌলবাদী শক্তি সব কিছু ভেঙে দিল, সঙ্গীত শিল্পীকে মারধর করলো, বাদ্যযন্ত্র মাটিতে ফেলে দিল, তখন পুলিশ কোথায় ছিল? তখন পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল এই ডেভিল হান্ট, বা কোথায় ছিল এই অপারেশন? এই এত দিন পর্বে, 5ই আগস্ট থেকে এত পর্বে এই প্রথমবার ডক্টর ইউনূস রিয়্যাক্ট করলেন। রিয়্যাক্ট যখন করলেন, কি না স্থানীয়রা হামলাকারী ছাত্রদেরকে মারধর করেছে, তখন তাদের উপর তিনি ক্ষেপে গেলেন, স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিলেন যে অপারেশন ডেভিল হান্ট করতে হবে, এই অভিযান করতে হবে। আজ থেকে সেই অভিযান শুরু হবে। পুলিশের মেট্রোপলিটন কমিশনার বলছেন যে আমাদেরকে একটু সময় দিন, আমরা ধীরে ধীরে বের করব এবং বের করে তাদের পাল্টা আঘাত দেব। সত্যি মানে চমৎকার বাংলাদেশ। এই বাংলাদেশ এখন যা পরিস্থিতিতে পৌঁছে গেছে, নিজেদের গণপ্রজাতন্ত্রী যে রূপ সেটা তো হারিয়েই ফেলেছে, একই সঙ্গে নিজেদের মাথাটাও বিক্রি করে দিয়েছে কোনো না কোনো শক্তির কাছে। কয়েকদিন ধরেই বিশেষজ্ঞরা, বা কয়েক মাস ধরে বিশেষজ্ঞরা বলছেন যে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি ফেলিওর একদম, তিনি কোনোভাবেই দেশটাকে চালাতে পারছেন না, অথচ নির্বাচনও করাতে দিচ্ছেন না। সংস্কারের নামে তিনি সময় চেয়ে যাচ্ছেন, সংস্কারের নামে তিনি সময় শুধু নিয়ে যাচ্ছেন, আর সমন্বয়কদেরকে তিনি সুবিধা দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন একটা বড় বিপ্লবী, তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছেন, তিনি নিশ্চুপ হয়ে থাকছেন। ঠিক যখনই ছাত্র আন্দোলনের নেতারা মার খেলো, এই মার খাওয়ার পর তার গাত্রদাহ হলো, তখন তিনি এতদিন পর রিয়্যাক্ট করলেন। ওনাকে বিখ্যাত কবি ফারাদ মাজার বলেছিলেন যে বাংলাদেশে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না, আপনি ইমিডিয়েট হস্তক্ষেপ করুন। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, বাড়িতে ঢুকে বর্বরচিত আক্রমণ করা হচ্ছে, শিক্ষক শিক্ষিকারা, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা শীর্ষ কর্তারা ভালো নেই, তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস কোনো কর্ণপাত করেননি। এত মাস পর, প্রায় 6-7-8 মাস পর তিনি কর্ণপাত করলেন, যখন হামলাকারীরা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল ওই গাজীপুরে, সেই উদ্দেশ্য সফল করে তখন যারা ফিরছেন, তখন স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন এবং পাল্টা মার দেন। কেন দেবেন না বলুন তো? ফলে এই যে পরিস্থিতি প্রবীর, এই মুহূর্তে বাংলাদেশ খুব সহজে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে না। যতক্ষণ পর্যন্ত স্থায়ী সরকার আর সাধারণ নির্বাচন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি কাটবে না, এটা খুব পরিষ্কার। মৌলবাদী শক্তি, হিজবুল তাহিরির মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং পাকিস্তান, এই সব মদতেই বাংলাদেশ এখন ভেসে বেড়াচ্ছে, ভাবছে বিরাট বিপ্লব করছে, কিন্তু আসলে দেশটার ভেতরকার যে শিকড় সেটা একেবারে নষ্ট হয়ে গেছে। প্রবীর,
সুচারু, এর থেকে বেরিয়ে আসার তুমি যেটা উপায় বলছো যে নির্বাচন, এই নির্বাচন যদি ইমিডিয়েট কল করবেন না প্রফেসর ইউনূস, কারণ তিনি এই ক্ষমতাটা ভোগ করতে চান, তিনি এবং তার যারা পারিষদবর্গ রয়েছেন, সোকল্ড ছাত্র নেতা যারা তুই বললেন যে সোকল্ড যারা বিপ্লবী তারা রয়েছেন এবং তাদেরকে মদত দিচ্ছে পেছন থেকে দাঁড়িয়ে বিভিন্ন জঙ্গি সংগঠন তো রয়েছে, অবশ্যই রাষ্ট্র থেকে যদি বলতে চাও পাকিস্তান এবং স্পেসিফিক্যালি তারও পেছনে চীন, তাদের মদতে বর্তমানে এই অবস্থা কাটিয়ে ওঠা মুশকিল এবং প্রফেসর ইউনূস তাদের হাতের পুতুল হয়ে গিয়েছেন এবং খুব অবাক লাগছে বিশ্ববাসীর হয়তো একটা বড় অংশই এরা ভাবছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন যে ভদ্রলোকটি, সেই ভদ্রলোকটি নিজের রাষ্ট্রে শান্তি ফেরাতে সম্পূর্ণ ব্যর্থ, উল্টে সেখানে জ্বলছে আগুন, নয় কি? একদম আগুন তো চলছে, এ তো আর বলার অপেক্ষা নেই। 1100-র ওপর হিংসার ঘটনা ঘটেছে, হাজারের ওপর মানুষ আক্রান্ত, মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, এবং সবচেয়ে বড় ব্যাপার এই যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন সন্ন্যাসী, সে সংখ্যালঘুদেরকে এত একত্রিত করে চট্টগ্রাম থেকে একটা র্যালি করতে চেয়েছিলেন, বা অভিনেত্রী শাওন তিনি কি করতে চেয়েছিলেন, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তিনি শুধুমাত্র একটা কোনো বিষয় নিয়ে সমালোচনা করেছিলেন, তাই তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো। ফলে এই যে ঘটনা বাংলাদেশে ঘটছে লজ্জাজনক, এবং বলতে ইচ্ছা করছে বাংলাদেশকে যে ছি, কি ঘটনা চলছে। এই দেশটার কত ইতিহাস, কত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, জাতির জনককে তারা ভুলে গেল, তার স্মৃতিবিজড়িত মিউজিয়াম তারা ভেঙে ফেললো, ধানমন্ডিতে গিয়ে সেখানে 32 নম্বর ধানমন্ডি অ্যাড্রেসে ধ্বংসলীলা চলল। ফলে এসব করে ইতিহাসকে মুছে ফেলে কি কোনো লাভ আছে প্রবীর? ফলে এই বাংলাদেশ খুব সহজে তার স্বাভাবিক ছন্দে ফিরবেন না। কারণ হাসিনা কয়েকদিন আগেই যে অডিও ভাষণ দিয়েছিলেন, যেখানে বলেছিলেন যে একটা লোক তার লোভ এবং তার পথ চরিতার্থ করবার জন্য বাংলাদেশকে শেষ করে দিল, শেষ হচ্ছে ডক্টর ইউনূস। তাকে ব্যবসার জন্য, আর্থিক সুবিধার জন্য অনেক জায়গা করে দিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট নয়। পাওয়ারের লোভে এবং ক্ষমতা ভোগ করার এই লোভেই ডক্টর ইউনূস বাংলাদেশকে শেষ করে দিল। আসলে তাকে পরিচালনা করছে অন্য কোনো শক্তি। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কেন নির্বাচন তিনি করাতে চাইছেন না, কেন তিনি কালক্ষেপণ করছেন, কেন তিনি সংস্কারের নামে নির্বাচন কবে হবে সেটা বলছেন না। ফলে যতদিন পর্যন্ত নির্বাচন না হচ্ছে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তি নির্বাচনে অংশ না নিচ্ছে, প্রকৃত নির্বাচিত সরকার না হচ্ছে, ততদিন পর্যন্ত বোধহয় বাংলাদেশকে এই কালো নিশিম অন্ধকারেই নিমজ্জিত থাকতে হবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।